নমস্কার। আচ্ছা, আপনি কি কখনো চোখ বন্ধ করে কল্পনা করেছেন আমাদের নিজেদের দেশের তৈরি রকেটে চেপে তেরঙ্গা পতাকা গায়ে জড়িয়ে কোনো ভারতীয় মহাকাশে পাড়ি দিচ্ছেন? ভাবতেই তো গায়ে কাঁটা দিয়ে ওঠে, তাই না? একদম ঠিক বলেছেন। নমস্কার। আমরা সবাই রাকেশ শর্মার কথা জানি, যিনি প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে গিয়েছিলেন। কিন্তু সেই মিশনটি ছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নের। তবে এবার ভারত যা করতে চলেছে তা সম্পূর্ণ আমাদের নিজস্ব। আর এই ঐতিহাসিক মিশনের নামই হল গাগানিয়ান। গগনয়ান মিশন নিয়ে এখন সারা দেশে তুমুল উত্তেজনা। কিন্তু সাধারণ মানুষের জন্য যদি খুব সহজ করে বলেন, এই মিশনটি আসলে কি? খুব সহজ ভাষায় বলতে গেলে গাগানিয়ান হল ভারতের প্রথম হিউম্যান স্পেস ফ্লাইট মিশন বা মানববাহী মহাকাশ অভিযান। ইসরোর লক্ষ্য হল ৩ জন মহাকাশচারীকে পৃথিবী থেকে ৪০০ কিলোমিটার ওপরে মহাকাশে নিয়ে যাওয়া, সেখানে তাদের ৩ দিন রাখা এবং তারপর সম্পূর্ণ নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনা। ৪০০ কিলোমিটার ওপর মানে তো যাকে আমরা লো আর্থ অরবিট বলি, তাই না? ঠিক তাই। ওই উচ্চতায় মহাকাশচারীরা পৃথিবীকে প্রদক্ষিণ করবেন এবং বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করবেন। আর এই মিশন সফল হলে ভারত বিশ্বের চতুর্থ দেশ হিসেবে রাশিয়া, আমেরিকা ও চীনের পর নিজেদের প্রযুক্তিতে মানুষ পাঠানোর গৌরব অর্জন করবে। আচ্ছা, মানুষকে মহাকাশে পাঠানোর জন্য তো প্রচণ্ড শক্তিশালী একটি রকেটের প্রয়োজন। গগনয়ানের জন্য ইসরো কোন রকেট ব্যবহার করছে? ইসরো এর জন্য তাদের সবচেয়ে শক্তিশালী এবং নির্ভরযোগ্য রকেটটি বেছে নিয়েছে, যার নাম LVM-3 বা লঞ্চ ভেহিকল মার্ক 3। একে অনেকেই আদর করে বাহুবলী রকেট বলে ডাকেন। চন্দ্রযান-3 মিশনকেও কিন্তু এই বাহুবলী রকেটই মহাকাশে নিয়ে গিয়েছিল। বাহ! কিন্তু চন্দ্রযান বা স্যাটেলাইট পাঠানো আর মানুষ পাঠানো তো এক বিষয় নয়। মানুষের নিরাপত্তার জন্য নিশ্চয়ই রকেটটিতে অনেক পরিবর্তন করা হয়েছে। আপনি একদম নিখুঁত পয়েন্ট ধরেছেন। স্যাটেলাইট পাঠানোর সময় যদি রকেট ফেটেও যায় তবে শুধুই কিছু টাকার ক্ষতি হয়, কিন্তু ভেতরে যখন মানুষ থাকে তখন সামান্য ভুলও প্রাণঘাতী হতে পারে। তাই এই LVM-3 রকেটকে হিউম্যান রেটেড করা হয়েছে, অর্থাৎ রকেটের প্রতিটি যন্ত্রাংশ আগের চেয়ে বহুগুণ বেশি সুরক্ষিত এবং নিখুঁত করা হয়েছে। আর যারাই রকেটে চড়ে মহাকাশে যাবেন তাদের কথা তো বলতেই হয়। এই মহাকাশচারীদের কিভাবে বেছে নেওয়া হলো? আমাদের এই মহাকাশচারীদের বলা হচ্ছে ভিওমোনট। সংস্কৃত শব্দ ভিওম মানে হল মহাকাশ। ভারতীয় বিমানবাহিনীর চৌকস পাইলটদের মধ্যে থেকে অত্যন্ত কঠিন পরীক্ষার মাধ্যমে 4 জনকে বেছে নেওয়া হয়েছে। আমি শুনেছি তাদের ট্রেনিং নাকি রাশিয়ায় হয়েছে। হ্যাঁ, প্রাথমিক ট্রেনিং রাশিয়ার গাগারিন কসমোনট ট্রেনিং সেন্টারে হয়েছে। সেখানে তারা সেন্ট্রিফিউজ মেশিনে প্রবল চাপ বা জি ফোর্স সহ্য করা শিখেছেন। এরপর ব্যাঙ্গালোরে ইসরোর নিজস্ব সেন্টারে তাদের বাকি ট্রেনিং চলছে। তাদের যোগব্যায়াম থেকে শুরু করে জিরো গ্র্যাভিটি বা ওজনহীন অবস্থায় কাজ করা ট্রেনিং দেওয়া হচ্ছে। মহাকাশে তো বাতাস নেই, নিঃশ্বাস নেওয়ার অক্সিজেন নেই, সেখানে এই 3 দিন তারা থাকবেন কিভাবে? তারা যে ক্যাপসুলের ভেতর থাকবেন তাকে বলা হয় অরবিটাল মডিউল। এর 2টি অংশ আছে। একটি হল ক্রু মডিউল, যেখানে মহাকাশচারীরা থাকবেন, আর অন্যটি হল সার্ভিস মডিউল, যাতে ইঞ্জিন এবং অন্যান্য যন্ত্রপাতি থাকবে। এই ক্রু মডিউলের ভেতরের পরিবেশটা কেমন হবে? ক্রু মডিউলের ভেতরটা একদম পৃথিবীর মতো একটি কৃত্রিম পরিবেশ তৈরি করা হবে। একে বলা হয় ECLS বা এনভায়রনমেন্টাল কন্ট্রোল অ্যান্ড লাইফ সাপোর্ট সিস্টেম। এটি মহাকাশচারীদের জন্য সঠিক তাপমাত্রার অক্সিজেন সরবরাহ করবে এবং তাদের শরীর থেকে বেরোনো কার্বন ডাই অক্সাইড শুষে নিয়ে এই সম্পূর্ণ প্রক্রিয়াটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে। আচ্ছা, সেখানে পান করার জন্য জল বা খাবারের ব্যবস্থা কেমন হবে? মহাকাশে অতিরিক্ত ওজন নিয়ে যাওয়া খুব কঠিন, তাই সেখানে ব্যবহৃত জল, এমনকি তাদের ঘাম এবং প্রস্রাবকেও অত্যাধুনিক মেশিনের মাধ্যমে ফিল্টার করে পুনরায় বিশুদ্ধ পানীয় জল হিসেবে তৈরি করা হবে। আর খাবারের জন্য ডিফেন্স ফুড রিসার্চ ল্যাবরেটরি DFRL বিশেষ ধরনের দেশি খাবার তৈরি করেছে, যেমন ইডলি, উপমা, হালুয়া, যা মহাকাশে সহজেই খাওয়া যাবে। দারুণ তো। তবে মহাকাশে মানুষ পাঠানোর আগে তো ইসরো নিশ্চয়ই কোনো ট্রায়াল দেবে। অবশ্যই। মানুষ পাঠানোর আগে ইসরো ভিওমোমিত্র নামের একটি রোবট পাঠাবে। এটি একটি মেয়ে রোবট, হাফ হিউম্যানয়েড, যে মানুষের মতোই কথা বলতে পারে এবং ভেতরের পরিবেশ মানুষের জন্য কতটা নিরাপদ তা পরীক্ষা করে পৃথিবীতে তথ্য পাঠাবে। আপনি আগেই বলছিলেন যে মানুষের জীবনের মূল্য সবচেয়ে বেশি। ধরুন রকেট লঞ্চ প্যাডে আছে বা আকাশে উড়ছে, হঠাৎ কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দিল বা আগুন লেগে গেল, তখন মহাকাশচারীদের বাঁচানোর কি কোনো উপায় আছে? খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন। এর জন্যই ইসরো তৈরি করেছে ক্রু এসকেপ সিস্টেম বা CES। আপনি ফাইটার জেটের ইজেকশন সিটের কথা নিশ্চয়ই শুনেছেন। হ্যাঁ, বিপদ বুঝলে পাইলট সিট সমেত ছিটকে বেরিয়ে আসেন। ঠিক ওরকমই একটি বড় আকারের সিস্টেম হল এই CES। রকেটের একেবারে মাথায় একটি বিশেষ শক্তিশালী মোটর লাগানো থাকে।
যদি কম্পিউটারের সেন্সর বুঝতে পারে যে রকেটে কোনো গণ্ডগোল হয়েছে, তবে চোখের পলকে মাত্র কয়েক সেকেন্ডের ভগ্নাংশে এই এসকেপ সিস্টেমটি মহাকাশচারীদের নিয়ে মূল রকেট থেকে আলাদা হয়ে যাবে এবং আকাশে অনেক দূরে ছিটকে চলে যাবে। তারপর কি হবে? তারা নিচে নামবেন কিভাবে? এরপর স্বয়ংক্রিয়ভাবে বড় বড় প্যারাশুট খুলে যাবে এবং ক্রু মডিউলটি ধীরে ধীরে নিচে নেমে আসবে। ইসরো ইতিমধ্যেই বিভিন্ন স্পিড এবং উচ্চতায় এই এসকেপ সিস্টেমের সফল পরীক্ষা চালিয়েছে। মহাকাশচারীদের নিরাপত্তা ইসরোর কাছে সবার আগে। মিশন শেষ করে পৃথিবীতে ফিরে আসাটা নাকি মহাকাশ অভিযানের সবচেয়ে বিপজ্জনক অংশ। এটা কেন? ঠিক বলেছেন। 3 দিনের মিশন শেষে যখন ক্রু মডিউলটি পৃথিবীর দিকে ফিরতে শুরু করবে, তখন তার গতি থাকবে প্রতি সেকেন্ডে প্রায় 8 কিলোমিটার। বাপ রে! এরকম প্রচণ্ড বেগে পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকলে তো বাতাসের ঘর্ষণে আগুন ধরে যাবে। একদম। একে বলা হয় রি-এন্ট্রি ফেজ। বাতাসের সাথে প্রচণ্ড ঘর্ষণের ফলে ক্রু মডিউলের বাইরের দিকে প্রায় হাজার হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তৈরি হবে। এই তাপ থেকে মহাকাশচারীদের বাঁচাতে মডিউলের বাইরে একটি বিশেষ হিট শিল্ড বা তাপ নিরোধক প্রলেপ দেওয়া থাকে। এই হিট শিল্ড পুড়ে গিয়ে ভেতরের মানুষদের রক্ষা করবে? হ্যাঁ, হিট শিল্ড বাইরের তাপ ভেতরে ঢুকতে দেবে না। এরপর যখন মডিউলের গতি কিছুটা কমে আসবে, তখন একের পর এক বড় বড় প্যারাশুট খুলে যাবে। আর ল্যান্ডিং কোথায় হবে? মাটিতে না সমুদ্রে? ল্যান্ডিং হবে বঙ্গোপসাগর অথবা আরব সাগরের জলে। একে বলা হয় স্প্ল্যাশ ডাউন। বিশাল মডিউলটি প্যারাশুট করে ধীরে ধীরে এসে সমুদ্রের জলের উপর ভাসবে। সমুদ্রের জলে পড়ার পর তাদের উদ্ধার করবে কে? এর জন্য ভারতীয় নৌবাহিনী আগে থেকেই প্রস্তুত থাকবে। তাদের জাহাজ এবং হেলিকপ্টার দ্রুত সেখানে পৌঁছে ক্রু মডিউল থেকে মহাকাশচারীদের নিরাপদে উদ্ধার করে নিয়ে আসবে। এই পুরো প্রসেসটি হবে চরম রোমাঞ্চকর একটি ব্যাপার। সত্যি, পুরো প্রক্রিয়াটি শুনেই মনে হচ্ছে যেন কোনো টান টান উত্তেজনার সাইফাই সিনেমা দেখছি। কিন্তু এই যে এত কোটি টাকা খরচ করে গগনয়ান মিশন করা হচ্ছে, এটি কি শুধু বিশ্বের কাছে নাম কেনার জন্য, নাকি এর কোনো বড় ভবিষ্যৎ আছে? এটি মোটেও শুধু নাম কেনার জন্য নয়। গাগানিয়ান হল ভারতের এক বিশাল যাত্রার প্রথম পদক্ষেপ। ভারত ঘোষণা করেছে যে 2035-এর মধ্যে মহাকাশে তারা নিজস্ব স্পেস স্টেশন বা ভারতীয় অন্তরিক্ষ স্টেশন স্থাপন করবে। মানে ভারত নিজস্ব একটি মহাকাশ গবেষণাগার তৈরি করবে? একদম। শুধু তাই নয়, 2040-এর মধ্যে চাঁদের মাটিতে প্রথম ভারতীয় মহাকাশচারী পা রাখবেন, এমনটাই ইসরোর লক্ষ্য। আর এই সব কিছুই সম্ভব হবে গগনয়ান মিশনের অভিজ্ঞতার উপর ভিত্তি করে। এটি প্রতিটি ভারতীয়র জন্য এক অকল্পনীয় গর্বের বিষয়। আমরা সেই দিনের অপেক্ষায় আছি, যেদিন স্পেস থেকে প্রথম কোনো ভারতীয় বলবেন, সারে জাহাসে আচ্ছা, হিন্দুস্তা হামারা। ঠিক বলেছেন। বিজ্ঞান, সাহস আর অদম্য ইচ্ছাশক্তির জন্যে ভারত আজ মহাকাশ গবেষণায় নতুন এক যুগের সূচনা করতে চলেছে। বন্ধুরা, এই আলোচনায় আমরা গগনয়ানের আদ্যপন্ত খুব সহজভাবে জানার চেষ্টা করলাম। আপনার কি মনে হয়, ভবিষ্যতে কি সাধারণ মানুষও মহাকাশে ঘুরতে যেতে পারবে? আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানান। আর হ্যাঁ, মহাকাশ বিজ্ঞান আর এমন সব অজানা রহস্যের গল্প শুনতে আমাদের চ্যানেল সায়েন্স টক সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বিজ্ঞান নিয়ে চর্চা চলতে থাকুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।